আমাদের সারা পৃথিবীতে সবথেকে সুন্দর, সবথেকে লম্বা, বালুকাময় সমুদ্র সৈকত হচ্ছে এই কক্সবাজারে। এই কক্সবাজার সবসময় অবহেলিত। 96-তে আমরা যখন সরকারে এসেছি তখন এই কক্সবাজারের উন্নয়ন আমরা করেছি। এই কক্সবাজারে যে ঝাউবন দেখছেন আপনারা, যে ঝাউবনটা কক্সবাজার শহরকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এই ঝাউবন সৃষ্টি। কক্সবাজারবাসী যা কিছু পেয়েছেন আওয়ামী লীগ সরকার আমলেই পেয়েছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের উপহার দিয়ে গেলাম আন্তর্জাতিক মানের একটা ক্রিকেট স্টেডিয়াম। ইনশাআল্লাহ একটা ফুটবল স্টেডিয়ামও এখানে করা হবে। খেলাধুলা, পর্যটন, বিনোদন সব রকমের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমরা করে দেব। ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা শহীদদের মাস। রাষ্ট্রভাষা বাংলা দাবিতে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে মাকে মা বলে ডাকার অধিকার অর্জন করেছিল। ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যে নেতার নেতৃত্বে 24 বছর যিনি সংগ্রাম করে আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক ত্যাগ তিতিক্ষা যিনি করেছেন, সেই মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি ছাড়া কখনো আমরা এদেশে স্বাধীনতা পেতাম না। জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি আমার 2 লাখ মা বোনদের প্রতি। আমি আমাদের এই এদেশের প্রতিটি মানুষ যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের সকল মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাই, আমার শ্রদ্ধা জানাই। তাদের ত্যাগের বিনিময়ে আজ এই স্বাধীন জাতি হিসেবে বিশ্ব সভায় আমরা মর্যাদা পেয়েছি। আমরা সবসময় চাই যে বাংলাদেশ বিশ্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে সে জাতি কেন দরিদ্র থাকবে? সে জাতি কেন ক্ষুধার্ত থাকবে? সে জাতি কেন কষ্ট পাবে? জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছিলেন। অর্থনৈতিক মুক্তির পথে যখন বাংলাদেশ পা বাড়ালো, ঠিক সেই সময় আপনারা জানেন 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করলো শেখ কামালের নামে আজকে এই স্টেডিয়াম। শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা, একজন ভালো ক্রীড়া সংগঠক ছিলেন। ওই 75-এ 15ই আগস্ট কামাল এবং কামালের স্ত্রী সুলতানা, সেও ছিল একজন ক্রীড়াবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পেয়েছিল সে, তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার চক্রান্ত করা হয়েছিল। 21 বছর পর 96 সালে আমরা সরকার গঠন করি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ক্রীড়া অঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যায়। কেন? কারণ একটাই, জাতির পিতার নেতৃত্বে এই আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন স্বাভাবিকভাবে তাদের একটা দায়িত্ববোধ থাকে, তাদের একটা অঙ্গীকার থাকে। সে কারণেই আপনারা দেখেন আওয়ামী লীগ ক্ষমতা আসলেই এদেশের মানুষ কিছু পায়, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর আপনারা একবার স্মরণ করে দেখেন, জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে যারা ক্ষমতা এসেছিল তারা দেশের মানুষের কোনো উন্নতি করে নাই। নিজেরা টাকা পয়সা বানিয়েছে, বিদেশে পাচার করেছে।
জঙ্গিবাদ সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, মানি লন্ডারিং করেছে, দেশের সুনাম নষ্ট করেছে। ওই বিএনপি জামাত জোট যখন ক্ষমতায়, বাংলাদেশ কি? জঙ্গিবাদের দেশ, বাংলাদেশ সন্ত্রাসের দেশ, বাংলাদেশ সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, সেই বাংলাদেশ যে জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ হিসেবে কালো তালিকাভুক্ত ছিল। আমরা সরকার এসে আল্লাহর রহমতে গত 5 বছর রাষ্ট্র পরিচালনা করে সেই তালিকা থেকে, কালো তালিকা থেকে বাংলাদেশের নাম মুছে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের সম্ভাবনাময় একটি দেশ, সেইভাবেই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করেছি। ভাই ও বোনেরা আমার, আজকে আমার প্রশ্ন, আমরা এই বাংলাদেশের জনগণ, এই দেশে মহান মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলে একসাথে মুক্তিযুদ্ধ করে বুকের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে। আজকে যখন আমরা দেখি এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়, আপনারা দেখেছেন 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তারা কি করেছে? এই কক্সবাজারে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী সহ কিভাবে অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগের নেতা নুরুল আলম, জামাল উদ্দিন, আবুল হোসেন, যুবলীগ নেতা মোজাম্মেল, এরশাদুল হাবিব, ছাত্রলীগ নেতা মঞ্জুর, সুজন বড়ুয়া, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ওই বিএনপি জামাত জোট। এরা হত্যা ছাড়া কিছু বোঝে না। এবারেও দেখেন আন্দোলন, বিএনপি নেত্রী আন্দোলনের ডাক দেন। ওনার আন্দোলনটা কি? উনি ডাক দেন জনগণকে, জনগণ ওনার ডাকে সাড়া দেয় না। ঢাকাবাসীকে ডাক দেন, তাও সাড়া পান না। তারপর কি করেন? পেট্রোল বোমা মারেন, বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, এমনকি লঞ্চে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। তাদের এই আক্রমণ থেকে অবলা জীব, গরু ট্রাকে করে গরু নিয়ে আসছে, সেই গরুর ট্রাকে পর্যন্ত পেট্রোল বোমা মেরে সে অবলা গরুকে হত্যা করেছে। বাস যাত্রী যাচ্ছে, যাত্রী সব বাসে আগুন দিতে পারে। এরা কি মানুষের জাত? এরা কি কোনো মানুষ পারে? কোন মুসলমান পারে একজন মুসলমানকে আগুন দিয়ে পোড়াতে? আপনারা বলেন পারে? পারে না, মারে। কিন্তু মেরেছে কে? বিএনপির নেত্রী খালেদা জিয়া। পেট্রোল বোমা মেরে বাসে আগুন দিয়ে ওনার হুকুমে মানুষ হত্যা করা হয়েছে। কি পেয়েছেন তিনি? কতগুলি মানুষকে পুড়িয়ে অঙ্গার করেছেন, কত বোনকে বিধবা করেছেন, কত সন্তানকে পিতৃহারা করেছেন, কত বৃদ্ধ পিতা মাতা সন্তান হারা হয়েছে। ছোট্ট শিশু স্কুলে যাচ্ছে, তাকেও বোমা মেরেছে। এক মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে বোমা মেরেছে, চট্টগ্রামেই মেরেছে। এভাবে সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালিয়েছে। রাস্তার পাশে গাছ কি অপরাধ করেছে? গাছ কেটে কেটে রাস্তায় ফেলেছে। আমরা রাস্তা মেরামত করি, উন্নয়ন করি, তারা রাস্তা কেটে দেয়। ক্ষমতায় থাকতে তো 1 কিলোমিটার রাস্তাও তৈরি করে নাই, ক্ষমতায় থেকে তো কিছুই কাজ করে নাই। লুটপাট, দুর্নীতি, এবং ওনার বিএনপির নেত্রী, তার ছেলে, তাদের দুর্নীতির কথা বাংলাদেশে না, ওই আমেরিকার ফেডারেল কোর্টে ধরা পড়েছে যে মানি লন্ডারিং এবং ঘুষ দুর্নীতি করেছে। আমরা করলে তো দোষ দেবো, আমরা ইচ্ছে করে করছি, কিন্তু এই যে আমেরিকায় ধরা পড়লো, সিঙ্গাপুরে ধরা পড়লো, এবং আপনারা জানেন তাদের পাচার করা টাকা আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে ফেরতও এনেছি। কি জবাব দেবেন তিনি? তারা কিসের রাজনীতি করে, কিসের দল করে? মানুষ খুন করা এটা কি রাজনীতি নাকি? মানুষকে হত্যা করা মানুষের কি অপরাধ? আন্দোলন জনগণকে সম্পৃক্ত করে করতে হয়। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষ হত্যা করে আন্দোলনের নামে, তার দোষর হচ্ছে জামাতে ইসলামী। ইসলামের নামে তারা রাজনীতি করে, কিন্তু এই জামাতে ইসলামী
যখন মানুষ পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, জামাতে ইসলামী যখন পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে ছিল, পাকিস্তানকে বলতো না পাকিস্তান। আবার যখন বাঙালিরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তখন তারা ওই বাংলাদেশের বিরুদ্ধে তখন চলে গেছে পাকিস্তানের পক্ষে। আর সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক হয়ে আমার মা বোন, আপনাদের মেয়ে ছেলে, ঘরে স্ত্রী, তাদেরকে তুলে দিয়েছে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর মনোরঞ্জনের জন্য, তাদের ক্যাম্পে পৌঁছে দিয়েছে, তাদের ইজ্জত নিয়ে খেলেছে, গণহত্যা করেছে, ঘর বাড়ি পুড়িয়েছে, লুটপাট করেছে। ওই হানাদার পাকিস্তানি বাহিনী ঠিক যে কায়দায় এই বাংলাদেশে গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, একই কায়দায় বিএনপির নেত্রী আন্দোলনের নামে মানুষ হত্যা, লুটপাট করা, মেয়েদেরকে রেপ করা, অত্যাচার, নির্যাতন, সেই একই কায়দায় তার নির্দেশে তার দোসর বিএনপি এবং জামাত তারা করেছে। এমনকি এই কক্সবাজার রামুতে বৌদ্ধ মন্দিরগুলি কিভাবে পুড়িয়েছে, ভেঙেছে আপনাদের মনে আছে। আমাদের ইসলাম ধর্ম এটা বলে না? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা পাই, তিনি তো আমাদের শিখিয়েছেন যার যার ধর্ম শেষে পালন করবে। পবিত্র কোরআন শরীফের সূরা কাফিরুনে যেখানে স্পষ্ট লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করবে, এটা তো আমার কোরআন শরীফের শিক্ষা। তাহলে অন্যের ধর্মের প্রতি আমি কেন অবমাননা করব? অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হবে কেন? তাদের উপরে নির্যাতন করা হবে, তাদেরকে হত্যা করা হবে? এটা তো ইসলামের শিক্ষা না। জামাতে ইসলামী নামে ইসলাম, কাজে তো ইসলামী কাজকর্ম দেখি না। যত রকমের চোরাকারবারি, যত রকমের লুটপাট, যত রকমের অপকর্ম, মানুষ খুন করা, এর সাথে তারা জড়িত। এটাই তাদের রাজনীতি, এই রাজনীতি তারা করে যায়। তারা কখনোই মানুষের সাথে থাকে না। কাজে কক্সবাজারবাসীকে আমি এটুকু বলবো যে আপনারাই বলেন আমাকে, তারা কি ধরনের ইসলাম ধর্মে বিশ্বাস করে? ওই বাইতুল মুকাররমে সেই মে মাসে, গত মে মাসে 2013 সালের মে মাসে বাইতুল মুকাররমের ভিতরে আগুন দিয়েছে। জুম্মার নামাজ এবং যখন প্রথমে খুতবা হচ্ছে তখন বাধা দিয়েছে, নামাজ যখন পড়া হচ্ছে মুসল্লিকে নামাজ পড়তে দেবে না। এমনকি নামাজ শেষ হওয়ার পর মোনাজাত ধরতে দেয়নি, ওই মসজিদের মধ্যে স্লোগান দিতে শুরু করেছে, যায় নামাজে আগুন ধরিয়ে দিয়েছে। শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। আপনারাই বলেন যে কোরআন শরীফ যে পোড়ায় সে আবার কি ধরনের মুসলমান? আবার সেই ইসলামের নাম নিয়ে জামাত ইসলামী কিভাবে রাজনীতি করে? কারণ যেই যে হকাররা বসে থাকে তাদের কোরআন শরীফগুলি পুড়িয়েছে, তারা নিজেই বলছে এরা জামাত শিবিরের লোক। এই হলো তাদের রাজনীতি। এইভাবে মানুষকে তারা অত্যাচার করে। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, দেশে ফসল উৎপাদন হয়। বাংলাদেশ যেখানে খাদ্য ঘাটতির দেশ ছিল, আজকে খাদ্য উদ্বৃত্ত দেশ। আমরা জিনিসপত্রের দাম কমিয়েছি, প্রত্যেকের বেতন ভাতা বাড়িয়েছি, আমরা দেশের মানুষের আয় বৃদ্ধি করেছি, মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করে যাচ্ছি, মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতা আসলে ধান উৎপাদন বাড়ে, আলু উৎপাদন বাড়ে, মরিচ উৎপাদন বাড়ে, এমনকি লবণের উৎপাদনও বাড়ে। যদিও আমাদের লবণ চাষিরা, আমি জানি আপনারা বেশ কষ্টে আছেন, কারণ লবণের উপযুক্ত দাম আপনারা পাচ্ছেন না। লবণ চাষিদের স্মরণ থাকা উচিত। আমি নিজেই এই এলাকায় এসে সেই বদরখালীতে আমরা লবণ চাষি সম্মেলন করেছিলাম, চিংড়ি চাষির সম্মেলন করেছিলাম। 96তে সরকার এসে লবণ চাষিদের আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে আমি জানি যে লবণ চাষি লবণ উৎপাদন বৃদ্ধি বেশি হয়েছে, উপযুক্ত দাম পাচ্ছে না। এই লবণের দাম চাষিরা যাতে পেতে পারে এবং পরিকল্পিতভাবে যাতে লবণ চাষ করতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আগামীতে আমরা করব। এই সমস্যার সমাধান আমরা করব। আমরা চাই এদেশের মানুষের উন্নতি হোক, বাংলাদেশের একটি মানুষের জন্য গৃহহারা না থাকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর বাড়ি পাবে, নিশ্চিতে বসবাস করবে। সেই জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহারা, নিঃস্ব যারা, তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি।
আমাদের আশ্রয়ণ প্রকল্পের শুরু কক্সবাজার থেকে। সেই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর প্রথম টেকনাফে আমরা 70টা পরিবার পেয়েছিলাম যাদের কোনো ঘরবাড়ি ছিল না। আমাদের আওয়ামী লীগের স্থানীয় নেতারা জমি দিয়েছিল, সেই জমিতে আমাদের নৌবাহিনী প্রথম ঘর তৈরি করে দিয়েছিল এই ভূমিহীন নিঃস্ব মানুষগুলির জন্য। এখন সারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় যারা ভূমিহীন নিঃস্ব গৃহহারা তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। বাংলাদেশের মানুষ কুড়ে ঘরে বাস করবে না, নিজের পক্ষে একটা টিনের ঘর হলেও প্রত্যেক মানুষকে আমরা তা তৈরি করে দেব, এটাই আমাদের লক্ষ্য। আমি ইতিমধ্যে এখানে আসার আগে ডিসিএসপির সাথে কথা বলেছি এই কক্সবাজার এলাকার মানুষের কি কি সমস্যা এবং কিভাবে এটা সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। কাজে এই এলাকার সার্বিক উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য। আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, আমরা প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, দরিদ্র বাবা মা যারা পড়াশোনা করতে পারেন না, জাতির পিতাই প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে গিয়েছিলেন। আর আজকে আমরা প্রাথমিক শিক্ষার্থী ৭৮,৭০,১২৯ জন ছাত্র ছাত্রী তাদেরকে আমরা উপবৃত্তি দিচ্ছি। মাধ্যমিক শিক্ষায় 40 লক্ষ ছাত্রছাত্রী তারা উপবৃত্তি পাচ্ছে। ডিগ্রি পর্যন্ত মেধাবী ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, গরিব বাবা মায়ের সন্তান তাদেরকেও আমরা বৃত্তি দেওয়া শুরু করেছি। তার জন্য প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ড, শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি, তার মাধ্যমে এই বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি যেন আপনাদের ছেলেমেয়েরা ভালোভাবে উপযুক্ত শিক্ষা নিতে পারে এবং ক্লাস 6 সাবজেক্টে ভোকেশনাল ট্রেনিং যাতে হয় সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আমরা সেই ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি। বিনা পয়সা আমরা বই দিচ্ছি। আজকে আপনারা আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন, বছরের শেষে বই কিনতে অসুবিধা হয়, অনেক টাকা একসাথে লাগে, সেই খরচের দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। বিনা পয়সায় ওই এসএসসি পর্যন্ত আমরা বই দিয়ে যাচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, যখন ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আমি বিএনপির নেত্রীর সাথে ফোনে কথা বললাম। আমি বললাম যে আগামীকাল পরীক্ষা, আপনি হরতাল দিয়েন না। উনি বলেন হরতাল দেবেনি, উনি হরতাল দেবেনি, ছেলে মেয়ে পড়াশোনা করুক, ওনার কিছু আসা যায় না। অবশ্য তার কারণও আছে, কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। উনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, পাশ করতে পারে নাই। পাশ করেছিলেন কিসে? বাংলার কথা বাদ দেন, বাংলা ছেড়ে 2টা সাবজেক্ট, উর্দু আর অঙ্ক। টাকাটা ভালো চেনে, গুনতে হয়, এই জন্য অঙ্কে পাস। আর উনি তো বাংলাদেশে জন্মগ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করেছেন ভারতে। আর ওনার মনে আছে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান, তাই উর্দুতে পাস করেছেন, আর কোনো সাবজেক্টে না। আমার মনে হয় বিএনপি নেত্রী ভাবেন